অনেকটা সময় পর অনেক বাধাবিঘ্ন কাটিয়ে অবশেষে আমরা তিস্তা তোর্সা ধরে বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা যাব সান্দাকফু, আমাদের চির আকাঙ্ক্ষিত সেই স্বর্গরাজ্য সান্দাকফুতে। আমরা তিস্তা তোর্সা ধরে রওনা হলাম। ট্রেন ঠিক সময় মতন ছাড়ল। আস্তে আস্তে ট্রেন এগিয়ে চলল। ব্যান্ডেলের গঙ্গা অতিক্রম করে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এনজিপির উদ্দেশ্যে। আমরা এবারে রওনা হয়েছি তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরে। গঙ্গার উপর দিয়ে যেতে যেতে গঙ্গার বিকেলবেলার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। সন্ধ্যা নামতেই এই গানের সুর আমাদের যাত্রাকে এক অন্য মোড়ে দাঁড় করালো। সকল মন মোহিত হয়ে গানের সুরে অপরে অপরে বেড়ায় ঘুরে, অপরে অপরে বেড়ায় ঘুরে। রাতে আমরা ফারাক্কা বাঁধের উপর দিয়ে ট্রেন যখন পাস করছিল তখন আমরা ফারাক্কা বাঁধের জলরাশি প্রবল যে গতি আমরা উপলব্ধি করতে পারলাম, আমরা সেটাকে উপলব্ধি করতে পারলাম। ধীরে ধীরে আমাদের ট্রেন এগিয়ে চলল নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। রাত 2:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি নেমে কিছুটা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। আমাদের টিমের সমস্ত টিম মেম্বাররা পিছনে রয়েছে। আমরা বেরিয়ে পড়েছি সান্দাকফুর উদ্দেশ্যে। বাকি কথা যেতে যেতে আবার দেখা হবে। আমরা টয় ট্রেনের স্টেশন দেখতে পাচ্ছি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন স্টেশন। এখান থেকেই টয় ট্রেন ছাড়ে। এই টয় ট্রেনে করে আমরা দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারি। আজ দার্জিলিং নয়, বাকি কথা হবে সান্দাকফু থেকে। দিনটা কালী পুজোর রাত হওয়াতে আমরা শিলিগুড়ির কালী পুজোর আলোকসজ্জারও কিছুটা স্বাদ নিতে পারলাম যেতে যেতে। আমরা এসে পৌঁছেছি ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স মানেভাঞ্জন। এসেই আমরা প্রথম খোঁজ করে নিলাম কোথায় সান্দাকফুর ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের অফিসটা রয়েছে। এটাই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের অফিস। এত সকালে এখনও খোলেনি, আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই সুযোগে আমরা আমাদের ব্রেকফাস্ট এবং কিছুটা ফ্রেশ হয়ে নেওয়ার ব্যবস্থা করলাম। ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের অফিস থেকে আমরা ল্যান্ড রোভার বুক করে বিভিন্ন পারমিশন এবং নানা রকমের ফর্মালিটিসগুলো মিটিয়ে আমরা আস্তে আস্তে রওনা দিলাম সিঙ্গালীলা ফরেস্টের পথ ধরে সান্দাকফুর উদ্দেশ্যে। সান্দাকফু যাওয়ার জন্য আমরা একটা ল্যান্ড রোভার এবং একটা বোলেরো বুক করেছিলাম। সকলের কাছে একটা পরামর্শ, আপনারা যতই 6 জনের পারমিশন হোক না কেন, ল্যান্ড রোভার বা বোলেরোতে যাওয়ার জন্য আপনারা 5 জনের বেশি আসবেন। একটা গাড়িতে রোড কন্ডিশন ভালো করে আমাদের অভিজ্ঞতা তার অনুযায়ী 5 জন কমফোর্টেবলি যাওয়া যাবে। 6 জন হলে বেশ কষ্ট হয়ে যাবে। সারা রাস্তায় বাগদমকে দিয়ে চললাম সান্দাকফুর দিকে। আমরা এসে পৌঁছেছি চিত্রেতে। চিত্রের মসজিদে সামনে আমরা দাঁড়িয়েছি। চারিদিক কুয়াশায় ঢেকে গেছে।
এক অদ্ভুত পরিবেশ, ঘন কুয়াশা। এত পাকদণ্ডী সবটা ভিডিও করা সম্ভব হচ্ছে না। এরপরে আমরা থামবো মেঘমাতে। আমরা এখন মেঘমাতে। মেঘমা মানে মেঘের রাজত্ব। সত্যিই আজকে চারিদিকে মেঘ জমে গেছে। মেঘের রাজত্বে মেঘমা। এখানেও আমাদের দুষ্টুমি চলছে সমানভাবে। এবার আস্তে আস্তে আমাদের গাড়ি আরও সামনে থেকে এগিয়ে চললো। আমাদের ল্যান্ড রোভারের ড্রাইভার সুরজের অনেক গল্প শুনতে শুনতে, তার পরামর্শ শুনতে শুনতে, আমরা ওখানে কী করবো কী করবো না এইসব পরামর্শ শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম। যেতে যেতে রাস্তায় মনে হচ্ছিল যেন আমরা চীনের প্রাচীরের উপর দিয়ে এগিয়ে চলেছি। একদিকে গভীর খাদ এবং রাস্তাটা এতটাই সংকীর্ণ যে দুটো গাড়ি পাশাপাশি গেলে একে অন্যকে সাইড দেওয়াটা বেশ কঠিন কাজ। এরপর আমরা থামবো টুংলুতে। টুংলুতে একটা ছোট্ট লেক রয়েছে এবং লেকের পাশে একটা পাহাড়। সেখানে সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে। তোমরা তিনজন তুলেছো? এখন আর সত্যি টুংলুর পর আমরা যে এখানে এসে পৌঁছালাম তা হলো তুমলিং। টুংলু থেকে তুমলিং 1.5 কিলোমিটার মতন রাস্তা। আমরা এখানেই আজকের রাতটা কাটাবো। তুমলিং পৌঁছাতেই আমরা দেখলাম পাহাড়ের গা বেয়ে মেঘেরা নেমে যাচ্ছে। এই দিনের আবহাওয়া খারাপ থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা এই মুহূর্তে পেলাম না। তারপর যত বেলা গড়িয়েছে আবহাওয়া আরও খারাপ হয়েছে। তুমলিং মোড়া ছিল সম্পূর্ণ মেঘের চাদরে। হ্যাঁ, রাতে কয়েক পশলা বৃষ্টি হওয়ার পর মাঝরাত থেকে আকাশ পরিষ্কার হয়। আমরা মাঝরাতের আকাশের সৌন্দর্য দেখার জন্য ভোর 4টের সময় বেরিয়ে পড়েছিলাম। সকাল হলেই সূর্যের মুখ আমরা দেখতে পেলাম এবং দেখতে পেলাম আমাদের সেই চির আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা। আমরা দেখতে পেলাম স্লিপিং বুদ্ধ। বুদ্ধ তার সাদা মেঘের চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে এবং সেই চাদরের রং ধীরে ধীরে বদলাচ্ছে। আমরা এখন স্লিপিং বুদ্ধা দেখছি। সকালবেলা ভোর 4টের সময় সবাই উঠে পড়েছে। উঠে পড়ে সূর্যোদয় দেখবে বলে, কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে কালকের অপেক্ষার শেষে আমরা এখন সবাই মিলে এখানে দেখতে বেরিয়েছি। এদিকে আমরা স্লিপিং বুদ্ধ দেখতে পাচ্ছি। পুরো রেঞ্জ অদ্ভুত, আকাশের কালার। সবাই ছবি ক্যামেরা নিয়েছে। চোখে সব থেকে ভালো দেখা যাচ্ছে। চোখের উপরে কোনো ক্যামেরা হয় না, তবু আমরা চেষ্টা করছি একটু ধরে রাখার জন্য। অসাধারণ দৃশ্য তুমলিং থেকে আমরা দেখছি। এটা ঠিক বলে বা লিখে বা ছবি দিয়ে বোঝাতে পারবো না কি অনুভূতি আমাদের হচ্ছে। এই আমাদের হোটেল শেরপা পাসিং হোমস্টে। এখানে আমরা এসে রয়েছি তুমলিংয়ে। অসাধারণ লোকেশন, অসাধারণ ব্যবহার সবার।
দারুণ একটা সুন্দর ফুলের বাগান রয়েছে সামনে, এক কথায় অসাধারণ। ন্যাশনাল পার্কের গেটে রয়েছি। গৌরীবাস থেকে আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে যাচ্ছি। এখানে টিকিট করানোর জন্য আমাদের কিছু সময় দাঁড়াতে হয়েছে। এখানে এসএসবি ক্যাম্প সামনে দূরে দেখা যাচ্ছে। এই পাশে একটা হোমস্টে রয়েছে, খুব সুন্দর জায়গা। না হবে না। দেখুন, আমরা সান্দাকফু যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি এখন গৈরিবাসে। এখান থেকে পারমিশন করেছি, রাস্তা দিয়ে যারা ট্রেকিং করেন তারা উঠে যাচ্ছেন। একটা ছোট্ট বাচ্চাও ট্রেকিং করতে উঠে যাচ্ছে। অসাধারণ একটা পরিবেশ, পরিষ্কার আকাশ, ঠান্ডাও সাংঘাতিক পড়েছে, অসাধারণ লাগছে। গৌরীবাস থেকেই রাস্তা কিছুটা খারাপ হওয়া শুরু করেছে। এখানে রাস্তা আমাদের পাথরের ইট দিয়ে তৈরি। এরপর কাজাকাটা যে গ্রাম, সেই কাজাকাটা গ্রাম থেকেই রাস্তা সম্পূর্ণভাবে খারাপ, এবং এখানেই সান্দাকফুর আসল মজা। এই যে খারাপ রাস্তা আমরা শুরু হয়ে গেছে, রাস্তার মোবাইল হাতে ধরা যাচ্ছে না। এইখান থেকে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে সান্দাকফু যাওয়ার জন্য, আমরা মোবাইল হাতে ধরে রাখতে পারছি না। যাই হোক, এইভাবেই আমরা যাব পাহাড়ের গা দিয়ে সান্দাকফুর উদ্দেশ্যে। সামনের গাড়িতে আমাদের বাকিরা, পিছনের গাড়ি আমি রয়েছি। আমরা এখন কালীপুকুরিতে। এই হচ্ছে কালীপুকুরি লেক। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, অসাধারণ সুন্দর জায়গা। আমরা এখন কালীপুকুরি লেকে। এই কালীপুকুরি লেকের জল নাকি খুব পবিত্র। কালীপুকুরি নিয়ে অনেক রকম গল্প আছে। এই কালীপুকুরি লেক অত্যন্ত পবিত্র একটি জায়গা। এরকম কথা আছে বা গল্প রয়েছে যে এখানে নাকি রাত্রে অ্যাঞ্জেলরা আসেন এবং তারা এখানে খেলা করেন, এখানে বিভিন্ন ক্রিয়াকলাপ দেখা যায় তাদের, তাই জন্য রাতের বেলা এখানে আসতে মানা। এই গল্পটা আমি শুনতে পেরেছি অনেক পরে, তা না হলে হয়তো একবার চেষ্টা করতাম রাতে এসে তাদের দর্শন পাওয়ার জন্য। কালীপুকুরির হোটেলে বা হোমস্টেতে আমাদের মালপত্র রেখে আমরা রওনা হলাম সান্দাকফুর উদ্দেশ্যে। ভারতবর্ষের খারাপ রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটা রাস্তা হলো এই সান্দাকফু। সান্দাকফু যাওয়ার যে রাস্তা, এর প্রাকৃতিক দৃশ্য যেমন সুন্দর, এর রাস্তা তেমনই কঠিন। আমরা এগিয়ে চললাম সান্দাকফুর দিকে। অবশেষে আমরা সান্দাকফু এসে পৌঁছে গেছি, সবাই মোটামুটি সুস্থ শরীরে। হোটেল সানরাইজের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। সান্দাকফুর নেমে আমরা একটু হাঁটতে বেরিয়েছি সানরাইজ, ওখানে আমাদের বাকি সদস্যরা রয়েছে, ওদেরকে রেখে আমরা তিনজন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আলের দিকে। দেখা যাক কিছুটা এগোই, কতটা এগোতে পারি। চেষ্টা করছি কিছুটা এগোনোর জন্য। স্লিপিং বুদ্ধ পুরো মেঘে ঢাকা ছিল, দেখা যাক একটু ওপেন হয় কিনা। দেখ দেখ হ্যাপি, হ্যাঁ হ্যাপি না কি লিখেছে হ্যাপি চ্যালেট সান্দাকফু।
হ্যাপি ঠিক আছে बिहान उठेर अनि फेरि खाजा चाहिँ हाल्यो त्यसमा कतिजनालाई एकजनालाई नेपाली হ্যাপি হ্যাপি कसरी रहेछ नेपालीका लागि चाहिँ 24 रुपियाँ मात्रै আমরা এখন আলে বিশেষ পর্বে ড্রাইভারদের নিমন্ত্রণ। তা ড্রাইভাররা আমাদেরকে সেই স্পেশাল অফারে নিয়ে এসছে। ওদের বক্তব্য, আমরা আল আসতে চাইছিলাম না, কিন্তু তারা আমাদেরকে একরকম নিমন্ত্রণ করেই আলে নিয়ে এসছে। তাদের উৎসবে আনন্দে আমাদের সামিল থাকার জন্য এখানে নিয়ে এসছে। ওরা ওদের পর্ব উদযাপনের জন্য বেরিয়ে গেছে। আমরা আলটাকে একটু ঘুরে নিচ্ছি। অসম্ভব সুন্দর জায়গা, কিন্তু মেঘের জন্য আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি না, তবুও এসে পৌঁছেছি। এটা একটা বেশ ভালো লাগার ব্যাপার। এই যে পর্বটা, যার আমন্ত্রণে আমরা এখানে এসে পৌঁছালাম, সেটা হচ্ছে দৌসি পর্ব। দৌসি এখানকার নেপালের রাজার যুদ্ধ জয়ের আনন্দ সাধারণ মানুষের মধ্যে ভাগ করে নেওয়ার যে উৎসব, সেটাই হলো দৌসি বা দেউসি। এরা গান করে করে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে সেখান থেকে তাদের সঙ্গে এই যুদ্ধ জয়ের আনন্দ ভাগ করে নেন। আমরা এসে পৌঁছেছি কালীপোখরিতে। সান্দাকফু ঘুরে আমরা এখানে থাকবো, পাদাম লজে আমরা থাকবো। আমরা যখন এসেছিলাম তখন সূর্যাস্ত হচ্ছিল। আমরা রাস্তা থেকে সূর্যাস্ত দেখলাম। আস্তে আস্তে ভাবলাম কিছু সূর্যাস্ত এখানে এসেও দেখতে পাবো। আমাদের ড্রাইভার সুরজজিও তাই বললেন। কিন্তু আসতেই প্রকৃতির কি খেলা! একদম পুরো কালীপোখরি ঘন কুয়াশায় ঢেকে গেল। এই আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, ল্যান্ড রোভার যেটাতে করে আমরা এসছি, আর একটা বোলেরো, সেটাও এখানে দাঁড়িয়ে আছে। পাদাম লজ, এখানেই আমরা উঠেছি। সকালবেলা কালীপোখরিতে আমরা খুব ভোরে প্রায় 5টা নাগাদ ঘুম থেকে উঠে পড়লাম। সূর্য উঠতে শুরু করেছে। অসম্ভব সুন্দর দৃশ্য। সবাইকে বলবো, সান্দাকফুতে থাকবেন তো বটেই, যদি অতিরিক্ত ঠান্ডার জন্য ওখানে আপনাদের থাকতে নিরাপদ মনে না হয়, বা সংযোজনী হিসেবে একটা রাত্রি অবশ্যই কালীপোখরিতে থাকুন। নিরিবিলি এই কালীপোখরির পরিবেশ আপনাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। কালীপোখরি লেকের সামনে সূর্য উঠছে, অসম্ভব সুন্দর দৃশ্য। মানে আমরা অবাক নয়, হতবাক হয়ে গেছি, আনন্দে বিহ্বল হয়ে গেছি। কিভাবে এই সৌন্দর্য আপনাদের সামনে ব্যাখ্যা করব জানি না। সান্দাকফুকে বিদায় জানিয়ে কালীপোখরি থেকে আমরা সকালবেলা রওনা দিয়েছি। এখন আমরা তুমলিং গ্রামকে ছাড়লাম। দূরে দেখা যাচ্ছে তুমলিং। চীনের প্রাচীরের উপর দিয়ে যেমন দেখা যায়, তেমনই পাহাড়ের মাথা দিয়ে এই রাস্তাগুলো দেখা যাচ্ছে। দূরে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে। এক অদ্ভুত দৃশ্য। আমরা নামার সময় আমরা দাঁড়ালাম টুংলুতে।
টুংলু ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে আবার আমরা দেখলাম। পাহাড়ের উপরে এক সুন্দরী গ্রাম টুংলু, সামনে স্লিপিং বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘার সার দিয়ে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ছোট বড় পাহাড়ের অদ্ভুত রং এক অপরূপ সৌন্দর্য তৈরি করেছে। সবাই এসে যেন শিশুদের মতন আনন্দে আত্মহারা হয়ে পড়ল। আমাদের মন যেন পাহাড় ছেড়ে যেতেই চাইছিল না। আমরা এবারে এসে পৌঁছালাম ধোত্রে, পাহাড়ের অন্যতম সুন্দর একটা জায়গা ধোত্রে। মানেভঞ্জন থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত ধোত্রে। আমরা ধোত্রেতে গোপাল হোমস্টেতে গোপালদার আতিথেয়তায় তার হোমস্টেতে এসে উঠলাম। আমরা এখন ধোত্রের ভিউ পয়েন্টের সামনে। চারিদিকে পাহাড়ের বিস্তৃত রেঞ্জ, পাহাড়গুলো মেঘের সঙ্গে গুলিয়ে যাচ্ছে। উপরে ওয়াচ টাওয়ার। আমরা রয়েছি একদম ভিউ পয়েন্টের কাছে। আজ এখানে ট্যুরিস্ট নেই বললেই চলে, ওই জন্য পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। বিকেলে আমরা ধোত্রের চারিদিকটা একটু পায়ে হেঁটে দেখে নিলাম। অপূর্ব সুন্দর এই ধোত্রে, পাহাড়ের কোলে সুন্দরী গ্রাম, পাইনের বন, এক অদ্ভুত সুন্দর। আমার যেন কিছুতেই ওখান থেকে ফিরে আসতে ইচ্ছে করছিল না। আশা হয়নি, যাবো সামনে দিয়ে। আমরা ঘুরতে বেরিয়েছি ধোত্রেতে। পাইন বনের মধ্যে দিয়ে রাস্তা, একটা প্লেগ্রাউন্ড আছে, সেই দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। একটা ফুটবল গ্রাউন্ড। তুমি একবার চুপ করেছো, আমার মনে হয় ওই জন্য তোমার সঙ্গে চলে এসেছে। আমরা প্লেগ্রাউন্ডে এসে গেছি। পাহাড়ের কোলে ছোট্ট একটা প্লেগ্রাউন্ড। ধোত্রেতে আমরা যে হোমস্টেতে রয়েছি অদ্ভুত সুন্দর, এবং যে মানুষটির হোমস্টে গোপালদা, তার কথা একটু বলে নিই। গোপালদা একজন খুব ভালো মানুষ। আপনারা ধোত্রেতে এসে অবশ্যই যদি থাকেন, গোপাল হোমস্টেতে একবার থেকে দেখতে পারেন। গোপাল হোমস্টেকে আপনি ফেসবুকে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন গোপাল হোমস্টের সমস্ত ডিটেলস। ধোত্রের চারিদিকে এইভাবে আমরা একটু পায়ে হেঁটে দেখে নিয়ে সকাল 8:30টার সময় ধোত্রে থেকে রওনা হলাম এনজিপির উদ্দেশ্যে। ফেরার পথে আমরা নেমে পড়লাম পশুপতি মার্কেটে, নেপালের পশুপতি মার্কেট। সেখান থেকে নেপাল বর্ডার ক্রস করে পশুপতি মার্কেট আমাদেরকে এক কিছুক্ষণ নেপালের পথঘাটে আমরা ট্যাক্সি করে ঘুরে বেড়ালাম, উপভোগ করলাম নেপালের এক অদ্ভুত সুন্দর ছবির মতন সাজানো পরিবেশ। আমরা পৌঁছে গিয়েছিলাম কান্নামে। কান্নামের সুন্দর ছবির মতন সাজানো চায়ের বাগান, রাস্তা, এই সমস্ত দেখে আমাদের মন আনন্দে ভরে গেল। এই কান্নাম ভ্রমণের মধ্য দিয়েই আমাদের এবারের ভ্রমণের যে পর্ব আমরা শেষ করলাম। এরপর আবার আমরা এনজিপি স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে ফিরে এলাম।